আমি আমার ছেলেটারে নিজ হাতে রান্নাবাড়া করি, খাওয়াইতাম, স্কুলে দিয়ে আসতাম। ও আব্বা করে ডাকতো আমাকে, পুরো মুখ বইরা। আমি প্রথম তো বাসাতেও আমার একটু এতটুকু স্মরণ হয় যে আমার ছেলে বাসায় আছে। যখন ঘরে ঢুকি তখন তো আর না দেখি, মনের ভিতরে খুব হতাশ, মনের দুঃখে কাকে কী বলবো, বলার তো কোনো সুযোগ নাই। তো এইভাবে আমার দিন যাপন যাচ্ছে। এখন আমার সব শুকিয়ে যাচ্ছে। আমি সকালে বাড়িতে ফোন দিয়ে কইলাম আমার তো সব শুকাই যায়, আমি কি করব, আমি তো দিনকাল চলে না, আমার অনেক কষ্ট যাইতেছে। আমি আমার ছেলেটারে নিজ হাতে রান্নাবাড়া করি, খাওয়াইতাম, স্কুলে দিয়ে আসতাম, আবার স্কুল থেকে নিয়ে আসতাম, আবার অনেক সময় কোচিংও দিয়ে আসতাম, আমি নিজে দিয়ে আসতাম। এই চাকরির ফাঁকে ফাঁকে আমি এগুলো করতাম। একটা ইচ্ছা ছিল ভবিষ্যতে আমি তো আর ক বছর থাকবো, বয়স আমার হয়ে গেছে, মোটামুটি যা হয়েছে, মানুষ তো এখন হায়াত পার নাই। ছেলেটার অন্তত আমার রিটায়ার্ডের আগ পর্যন্ত যাই হোক চেষ্টা করে যদি ভালো একটু উঠাই দিতে পারি, তারা ভবিষ্যতে একটা কিছু করে খেতে পারবে না। আমার স্বপ্ন আসলে ইচ্ছা ছিল কি, আমি ছেলেটা আমার ইচ্ছা ছিল এটাই যে লেখাপড়া করে আইটিতে দিয়েছি। আমি কিন্তু অনেক স্কুলে খোঁজখবর নিছি, ওইখানে কোচিং মোটামুটি ভালো, স্কুলে পড়ালেখা মোটামুটি ভালো, তো ওখানে দিয়ে রাখছি। কারণ যেহেতু আমি গাইড দিতেছি, তো আমি অন্তত যাক নিয়ে যাই, নিয়ে আসি, কষ্ট আমার হোক, তাদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয়। তারপর আমি আবার এরপরও খুঁজতেছি ফাঁকে ফাঁকে যে ভালো কোনো আর কোচিংয়ের। আমার স্বপ্ন ছিল আমি ভবিষ্যতে তাকে লেখাপড়া করাবো ইনশাল্লাহ। আমিও প্রায় খুঁজতাম সায়েন্সে ভালো রেজাল্ট করার জন্য কোন কোচিং ভালো। আমি ওগুলো প্রায় রাস্তা দিয়ে হাঁটতাম আর দেখতাম কী সিস্টেম কী আসলে, দেখা অনেকে প্রশ্ন করতাম, আবার খুঁজতাম যে সায়েন্সের ব্যাপারটা কী হয়। এরপরে এই যে বর্তমান হ্যাঁ, আমি ভবিষ্যতে ইচ্ছা ছিল যে আমার এই ছেলেটাকে আমি বুয়েটে একদম ফার্স্ট ক্লাস গ্রেডের ইঞ্জিনিয়ার বানাইয়ে তাকে, এরপরে তার রিজিক তারটা সে আল্লাহ পাকের পক্ষতে খুঁজে নিবে, এটাই আমার ইচ্ছা ছিল। আমি তো আসলে সে আমাকে করি খাওয়াবে আর কামাই খাওয়াবে, ওটা আমার আসলে ইচ্ছা ছিল না। সে আমাকে, আমি তাকে ভালো একটা, আমার খুব ইচ্ছা ছিল, এটা কারণ তো বলি নাই, নিজের মনে মনে দেখেন যেহেতু নিজে অর্থ ইনভেস্ট করি, নিজে কষ্ট করতেছি, তোকে ভালো একটা ইঞ্জিনিয়ার বানাবো, দেন দেশের এবং জাতির খেদমত করতে পারে, এটাই আমার ইচ্ছা। আপনাকে কি বলে ডাকতো? ও আমাকে কোনো সময় আব্বু বলতেন। তো আমার বড় ছেলে কয় তুই আব্বু বলিস না কেন, ও আব্বা করে ডাকতো আমাকে, পুরো মুখ বইরা। আমার তো কাছে বাজে, সবসময় সব কিছু শেয়ার করতো। আমি সরস্বতী যেতাম, আবু তুই কোন সাবজেক্টে দুর্বল, আপনি তো বলবা। তাহলে একদিন আমি ইংলিশটা একটু কম বুঝি, তো আমি একদিন স্কুলে হেলাল স্যার বললাম, স্যার ছেলেটা তো ইংলিশে কম বুঝে, কী করা যায়, একটা পরামর্শ আকারে যদি সহযোগিতা করা যায়। তাহলে তো উনি বললো কয়েকজন ছেলে যেন ইংলিশে দুর্বল, আমার কাছে সপ্তাহে 2 দিন আমি রুটিন দিয়ে দিব, ওই আমার কাছে 1 ঘন্টা করে অতিরিক্ত আমি ইংলিশটা ভালো করে বুঝাই দেবো। এইভাবেই যাক আমি আসলে চেষ্টা করতেছি, কারণ একদিনে তো সব কিছু হচ্ছে না, পর্যায়ক্রমে আস্তে 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 যাক যেই কদিন সুযোগ পাই আল্লাহ তৌফিক দেয় সন্তানকে চেষ্টা করে যাব। ওর জামা কাপড়গুলো আপনি এই যে মানে বেডের নিচে লুকায় রেখেছেন কেন? বেডের নিচে লুকায় রাখো তো আমার দেখলাম আমার কলজাটা চলে। আপনার এই পৃথিবী কত হাজারবার বিক্রি করলে একটা সন্তান পাবেন? আপনি আমার উত্তর দেন। একটা সন্তান আপনি কত হাজারবার পৃথিবী বিক্রি করলে একটা সন্তান পাবেন? 100,000 কোটি বার বেচলে তো একটা সন্তান আপনি পাবেন না। পাবেন না। তো একটা সন্তানের মূল্য আমি মনে করি আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত। সারা পৃথিবী যদি কয়েকশো হাজার কোটি বার আপনি বিক্রি করেন তো একটা সন্তানের মূল্য হবে না। আমার কাছে মনে হয় সন্তানের মূল্যই বেশি, পৃথিবীর মূল্য তো না। আপনি টাকা হইলে সব কিছু পাবেন, সন্তান পাবেন না। সব কিছু পাবেন, সন্তান পাবেন না। আপনি কি খেতে চান, টাকা হইলে আপনি এখান থেকে আনতে পারবেন, পৃথিবী যে কোনো জায়গার থেকে আপনি আনতে পারবেন, খেতে পারবেন, আপনি কিন্তু সন্তান আনতে পারবেন না। আচ্ছা, ও আপনার কাছে সবশেষ কোনো কিছু
আবদার করেছিল যেটা আপনি মেটাতে পারেননি? ও আমার কাছে একটাই চাইছিল শেষমেশ, আব্বা একটা ফুটে, ওই তো আব্বু বলতো না, আব্বা, ও এমনি ডাকতো। তো ছোটো ছেলে, আমি কখনো তাকে বলি নাই তুই এইভাবে ডাকা চলে। আমার কাছে সন্তান সে যেভাবে খুশি থাকে এইভাবে খুশি, সে খুশি তো আমি খুশি, আমার তো আর খুশির দরকার নাই, ওর খুশি আমার খুশি। আমার কদিন বলছে একটা ফুটবল কিনে দাও, আসলে ফুটবল কিনে দেবো, আমি চিন্তা করছি যে পরিস্থিতিও ভালো না, ফুটবল কিনে হয়তো কোথাও চলে যাবে, এই জন্য ফুটবলও কিনে দেই নাই। ওই দিন আমি আবার তাকে আবার নাস্তার টাকা দিই, নাস্তার টাকাও দেই নি। শুক্রবার নাস্তার টাকা দিলে বাইরে যাবে নাস্তা খেতে বা কিনতে, তো একটা সমস্যা হবে, আমি ওই দিন নাস্তার টাকাও দিই নি। তাই ভাবছি সন্ধ্যা পরে আইসা ঘরে নুডলস পাকাবো বা কিছু বললে খাইতে কিনে এনে নেবো, এটা আমার একটা চিন্তাধারা। সন্ধ্যার পর তো সে আমার ছেলে আসলো না, আজও আসলো নেই। এখন আর কবে আসবে, কীভাবে আসবে তা আল্লাহ ফাঁকে জানে, আমি তো জানি না, আল্লাহ ফাঁকের ফয়সালা যা। খেলতে গিয়েছিল? খেলতে গিয়ে ওই খেলা জার্সি আসছিল, ও খেলা জার্সি গায়ে আসছিল, ওদিনও ছিল, ওই গায়ে দিয়ে ওটা গায়ে দিয়ে বাড়িছে। ও আবার জার্সি কিনে নিয়ে এসছে এর পছন্দ মতন। কোন দলের জার্সি? ও কোন দলের না, ও নিজের প্রিন্টিং করছে। কোন কোন কালারে জানি রে, নেভি ব্লু যাতে একটা কালার আছে, ওর গুলি খায় ওই জার্সি গাইছে? যাইছিল যে ওটাই গাইছিল। মানে ওকে আসলে খেলতে গিয়েছিল? খেলতে মূলে খেলতে পারে, ও তো পুরো খেলে, ও এমনি মূলে ওই কোচিংতে আইসা সন্ধ্যার পর একটু বাইরে খেলতে। তো ওই দিন যে আগে একটু বাইরে এটা আমার তো আর জানা নাই, আসলে আমার ভাগ্যতে চলে যাবে, এই জন্য আমার আর কিছু করার ছিল না। আমি আল্লাহর কাছে দয়া চাই যেন আল্লাহ আমাকে ধৈর্য ধরে থাকার তৌফিক দান করে, এছাড়া আপনার কিছু নাই। ও এখানে থাকে মানে আপনি ওকে রান্না করে খাওয়ান, ওর জামা কাপড় ধুয়ে দেন, তারপরে একাধারে ওর ঢাকা শহরে আপনি, ওর বাবা, ওর মা। আমি ওকে ইনশাল্লাহ এই ব্যাপারে কাকে আমি দুর্বল রাখি নাই। কেন রাখি নাই, আমি কোনো সময় একটা থাপড়ও দিই নাই, কেন দিতাম না, যে আমি যদি একটা থাপড় দিতে যাবে কোথায়, কার কাছে যাবে, তার তো মা নাই, একটা থাপড় দিতাম না। যা হয়তো কষ্ট দিল আমাকে, মানে আমার মনে হয় না যে আমার সে কষ্ট দিছে। সে বিছানায় ঘুমাইতো, এখানে সে ঘুমাইতো, আর এখানে তার আমার বড় ছেলে, আমিও নিচে ঘুমাই, আমি এখনও নিচে ঘুমাই, এখনও উপরে আমি ঘুমাই না, কারণ নিচে ঘুমাই থাকি। রাতে এসে যখন দেখেন যে ওর ঘুমানোর জায়গাটা ফাঁকা, ফাঁকা, মাঝে মাঝে উঠি দেখি আব্বা তো আমার নাই। এই জামা কাপড়গুলো এখন কি করবেন? এখন এগুলো কী করবো বলতে, এগুলো তো আর হয়তো দেখি কোনো কেউ গরিব যদি কাউকে থাকে দিয়ে দেবো, এছাড়া তো আর কিছু করার নাই। তো এই মুহূর্তে দেবো না, তো থাকুক, পরে দেখে ওখানে দিয়ে দেবো। কারণ আমি তো এই জামা কাপড় আমি তো আর গায়ে দেবো না, আমি কেউ গরিব যদি থাকুক দিয়ে দেবো তাদেরকে। আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা, রামগঞ্জ থানা। জি, ওর মা, আমার ওয়াইফ ওইখানে থাকে। ও আমার মা বাবার পাশেই, মা বাবার পাশে বলতে আমার মায়ের পায়ের তলে। জি জি, রামগঞ্জ থানায়। ও এখন তো 12 বছর, তাহলে জন্ম আইডি কার্ড দেখলে দেখা যাবে, ওই আইডি কার্ড ওইখানে আছে, এই যে আইডি কার্ড, এই তার জন্ম নিবন্ধন। ক্লাস 6 না 7 ছিল, আমি কনফার্ম না, আমি এইভাবে অত ছোটো তো, আমি অত সাফাসাফি করতাম না, যা আসুক অন্তত আস্তে আস্তে আগাইতে থাকুক, আস্তে আস্তে তো আগাবে, একসঙ্গে তো আগানো সম্ভব না, এই হিসেবে আমি